বিকেলের মিষ্টি রোদ জানালার কাঁচ ভেদ করে ঘরে ঢুকেছে। হালকা হলুদ আভা পড়েছে। মেহুলদের বাসাটা সবসময় প্রাণবন্ত থাকে, তবে আজ একটু আলাদা, কারণ নিকো অসুস্থ। জ্বরে কাবু হয়ে আছে বিছানায় শুয়ে। সবাই আজ ওর খোঁজ খবর নিতে এসেছে। নিকো বিছানায় শুয়ে আছে, কপালে হালকা ভাঁজ। বিছানার পাশে চেয়ার টেনে বসেছে মিরাব আর সাজ। দুজনে নিকোর পাশে বসে ওর হাতটা ধরে আছে। সাজ নরম গলায় জিজ্ঞেস করে, কেমন লাগছে এখন নিকো? নিকো ঠোঁট বাঁকায়, মুখটা বিরক্তিতে লালচে হয়ে আছে। কিছুই ভালো লাগছে না। সবাই কেন আমার রুমটা ভর্তি করে আছে বুঝি না। আমার তো বিশ্রাম দরকার। পাশের সোফায় বসে আছে আরশান, জায়রান আর নির্ভান। নির্ভান একটু নড়েচড়ে বসে মুখে হাসি ফুটিয়ে এগিয়ে আসে নিকোর দিকে। হাতটা বাড়িয়ে কপাল ছুঁতে যায়। জ্বর কি কমেছে? নিকো চোখ কুঁচকে তাকালো, কপালের ভাঁজ ফেলল। রাবিশ, তুই এসেছিস কেন? বলেছিলাম তোকে আর না আসতে, তাও আসলি কেন? নির্ভান থতমত খেয়ে যায়। স্বাভাবিক ভঙ্গিতে কাঁধ বাঁকিয়ে বলে, আমাকে দেখলেই এমন কেন করিস? জিগরি দোস্ত না হয়ে এক নম্বরের শত্রু হয়ে যাচ্ছিস। নিকো চোখ ঘুরিয়ে নেয়, বিছানায় কম্বল টেনে নেয় মুখের ওপর। তুই থাকলে আমার জ্বর আরো বাড়বে। সাজ তখন হেসে বলে, আসলে ব্যাপারটা অন্যরকম। নিকো মেহুলকে খুবই ভালোবাসে, তাই আশেপাশে অন্য কেউ থাকলে সেটা পছন্দ করে না। ও মনে করে মেহুল অন্য কারোর সাথে থাকলে তখন ওকে কম ভালোবাসবে। আগে আমার সাথেও এমনটাই করতো। আমি মেহুলের পাশে থাকলে নিকো এসে মাঝখানে দাঁড়িয়ে যেত, আমাকে দূরে সরিয়ে দিত। কিন্তু এখন আর করে না। মীরাবও মুচকি হেসে মাথা নাড়ালো। হ্যাঁ, কয়েকদিন যাক, নিকো আপনার সাথে আর ঝগড়া করবে না। এখনো বাচ্চা ছেলে, তাই এইসব করছে। সাজ হাসতে হাসতে নিকোর মাথায় হাত বুলিয়ে দিল। দেখলি নিকো, সবাই তোকে কত ভালোবাসে। ঝগড়া করে লাভ নেই, শুধু রাগ বাড়ছে। তখন হাতে একটা ট্রে ভর্তি নাস্তা নিয়ে ভেতরে ঢুকলো মেহুল। ট্রের উপরে ধোয়া ওঠা স্যুপ, টোস্ট আর ফল সাজানো আছে। মেহুলের ঠোঁটে নরম হাসি লেগে আছে। কি হলো, এখানে পার্লামেন্ট বসেছে নাকি? সবাই হেসে ফেলল। জায়রান বলল, আমরা তো শুধু প্রেস কনফারেন্স নিচ্ছি। কেমন আছে আমাদের ছোট্ট প্রেসিডেন্ট? নিকো মুখ ভার করে বসেছিল, কিন্তু মেহুলকে দেখে চোখ চকচক করে উঠল। আপু, ওদের বলো না আসতে। ওরা সবাই আমাকে বিরক্ত করছে। মেহুল ট্রে বিছানার পাশে রাখলো, তারপর নিকোর কপালে হাত রাখলো। জ্বর কিছুটা কমেছে, কিন্তু এখনো পুরোপুরি যায়নি। ঠিকঠাক খেতে হবে। মেহুল এগিয়ে এসে স্যুপটা হাতে নিয়ে চামচে তুলে ধরলো। এক চামচ খেয়ে দেখ, ভালো লাগবে। সকাল থেকে তো কিছুই খেলি না। নিকো মুখ ফিরিয়ে নিল। না না, আমি খাবো না। সাজ কাছে এগিয়ে গিয়ে নরম গলায় বলল, খাবে না? আচ্ছা, তাহলে আমি খাই। সাজ চামচটা নিজের মুখের কাছে নিয়ে নিল। তৎক্ষণাৎই সোজা হয়ে বসে উঠল। না না, এটা আমার, তুমি খেও না, আমি খাবো। সবাই যখন নিকোকে দেখে হাসি ঠাট্টা আর খুনসুটি করছে, তখন নির্বাণ অনেকক্ষণ ধরে চুপচাপ মেহুলের দিকে তাকিয়েছিল। মেয়েটা একবারও ওর দিকে চোখ তুলে তাকালো না। মেহুল ব্যস্ত নিকোকে স্যুপ খাওয়াতে, তার মাথায় হাত বুলিয়ে আদর করতে, কখনো আবার সাজকে কিছু বলে হাসছে, কখনো মীরাবকে সাহায্য করতে ডাকছে। অমন উদাসীনতা দেখে নির্বাণের ভেতরে শূন্যতা জমে উঠল। সবকিছু জীবনে পাওয়া যায় না, সবকিছু চাইলেই হাতে মেলে না। মেহুল ওর সাথে কথা বলছে না, ওর দিকে তাকাচ্ছে না। নির্বাণ জানে জোর করে কিছুই পাওয়া যায় না। ভালোবাসা কখনো চাপিয়ে দেখা যায় না, হয় আসে, না হয় আসে না। যদি জোর করে কিছু পাওয়ার চেষ্টা করে, তাহলে সেটা কেবলই একতরফা হয়ে যাবে। সে তো মেহুলকে বন্দি করতে চায় না, তার স্বাধীনতা কেড়ে নিতে চায় না। নির্বাণ ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মনে মনে বলল, খুশি থেকো মেহুল, আমার প্রাপ্য না হলেও তুমি সুখী হলেই আমার তৃপ্তি। সবাই বেশিক্ষণ আর দেরি করেনি। হাসি ঠাট্টা গল্প গুজব শেষ, সকালে বেরিয়ে পড়ল। সকালের ব্যস্ত রাস্তাগুলো অল্প আলোয় ভরেছে। মিরাব আর জায়রান হাত নেড়ে বিদায় জানিয়ে অন্য গাড়িতে উঠে পড়ল। অন্যদিকে সাজ, আরশান আর নির্ভান উঠল দ্বিতীয় গাড়িতে। গাড়ির চাবি হাতে নিয়ে নির্ভান সামনের সিটে বসে স্টিয়ারিং ধরল।
গাড়ির হেডলাইট জ্বলে উঠতেই অন্ধকার রাস্তায় আলো কেটে গেল। পেছনের সিটে পাশাপাশি বসেছে সাজ আর আরশান। বাইরের আকাশে ধীরে ধীরে রাত নামছে। অল্প বাতাসে গাছের ছায়া ঝাপসা হয়ে ছুটে যাচ্ছে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো সাজের বাড়ির সামনে। আরশান মুচকি হাসলো, ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে এক ফ্লাইং কিস ছুঁড়ে দিল। সাজ লজ্জায় একটু হেসে মাথা নিচু করে দ্রুত ভেতরে চলে গেল। দরজা বন্ধ হওয়ার সাথে সাথে আরশান চোখ সরালো না। যতক্ষণ না সাজ ভেতরে ঢুকে যায় ততক্ষণ দৃষ্টি আটকে রইল। তখনই আরশানের খেয়াল হলো নির্বাণ বিয়ার রিয়ার ভিউ মিররে তাকিয়ে সব দেখছে। আরশান ভুরু কুঁচকে বলল, এভাবে তাকাস না রে, নজর লাগিয়ে দিবি তো। নির্বাণ সঙ্গে সঙ্গে হেসে ফেলল, স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, তোদের জিন্দেগি রে, আর তোর? আমার শুধু গাড়ি চালানোর জন্যই আছে মনে হয়। চিন্তা করিস না, আন্টিকে বলবো তোর জন্য বউ খুঁজতে। সাজ চোখ বড় বড় করে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। চোখের সামনে ফাঁকা ডকুমেন্ট, অথচ ঘড়ির কাঁটা নির্দয় গতিতে ছুটছে। কালকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ দিন, অথচ সে এখনো একটা লাইনও লিখতে পারেনি। মাথার মধ্যে এক গাদা অজুহাত ঘুরছে। এমন সময় ভিডিও কলে আসে আরশানের। ফোনটা রিসিভ করতেই দেখা গেল আরশানের মুখ। আরশানের ভুরু কুঁচকে তাকিয়ে বলে উঠল, মুখটা এমন করে দেখে রেখেছিস কেন? কালকে অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট, আমি এখনো শুরু করিনি। সাজ হেসে আবারও ফোনটা একটু কাছে টেনে আনলো। আচ্ছা, একটা কাজ করুন, আমার অর্ধেক অ্যাসাইনমেন্ট আপনি করে দিন প্লিজ। কি, এখনো পড়ার ফাঁকিবাজি শুরু করলি? আগে তো পড়তে বসলেই তোর হঠাৎই মাথা ব্যথা, হাত ব্যথা, মুখ ব্যথা পর্যন্তও শুরু হয়ে যেত। একদম মাস্টার ফাঁকিবাজ। সাজ সঙ্গে সঙ্গে বলল, মোটেও না, আমি কখনো এমনটা করিনি। আমাকে মিথ্যুক বানিয়ে ফেললি? এই জন্যই তো সবকিছু রেকর্ড করে রাখা উচিত ছিল তখনকার কাণ্ডগুলো। প্রমাণ থাকলে আজকে মুখে মুখে পাল্টা দিতে পারতিস না। সাজ ঠোঁট কামড়ে লজ্জা লুকাতে ল্যাপটপের কিবোর্ডে মন দিল। তড়িঘড়ি করে টাইপ করতে শুরু করলো। আর সাজ চুপ করে তাকিয়ে রইল স্নিগ্ধ মুখটার দিকে। চোখের দৃষ্টি আটকে গেছে তার মসৃণ কপালে। নরম ভুরু রেখায় আরো ঠোঁটের কোণের মায়াবী বাঁকে। প্রতিটি নিঃশ্বাসের সাথে আরো কাছে টেনে নিচ্ছে তাকে। অথচ দূরত্বে লুকিয়ে থাকা টানও আজ চোখের গভীরে সে শান্ত স্বপ্নীল। তাতে হারিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আরশান বুঝতে পারল এটা তার অস্থিরতার প্রতিচ্ছবি, তার আকাঙ্ক্ষার উত্তর, আর এক অদম্য টান যেটা তাকে থামতে দেয় না। সাজ অস্থির হয়ে গেল। কি হলো, এতক্ষণ ধরে তাকিয়ে আছেন কেন? আরশান ঠোঁটে মৃদু হাসি টেনে বলল, তোর এই সিরিয়াস হওয়ার ভানটা দেখতে ভালো লাগে। মনে হয় কোনো বড় প্রফেসর হবি তুই এখনই, অথচ 5 মিনিট পরেই বলবি কিচ্ছুই বুঝতে পারছি না। সাজ ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, আমি অফিসার হলে আপনি? সাজ ভুরু কুঁচকে বলল, আপনি আমাকে একদমই সিরিয়াসলি নেন না। নিলাম তো, তোর এই হাসি, অস্থিরতা সবই সিরিয়াসলি নেই আমি। এমন করলে আমি অ্যাসাইনমেন্ট শেষ করতে পারবো না। ঠিক আছে কর, আমি শুধু তাকিয়ে থাকবো। সাজ ভুরু তুলে বলল, তাকিয়ে থাকবেন কেন? কারণ এভাবেই সবচেয়ে ভালো লাগে তোকে দেখতে। সাজের গাল লাল হয়ে উঠেছে। সে চোখ ফিরিয়ে ল্যাপটপের দিকে তাকালো, যেন খুব মন দিয়ে কাজ করছে। অথচ ভেতরে ভেতরে তার মন বলছে এই অ্যাসাইনমেন্টের থেকেও বেশি জটিল হয়ে উঠেছে আরশানের কথাগুলো। বহুদিন পর ঠিক সময়ে ভার্সিটিতে এসেছে। সকাল থেকে সাজের মনটা বেশ ফুরফুরে। সকালের ক্লাসগুলোও ঠিকঠাক করেছে, আর সবচেয়ে বড় কথা অ্যাসাইনমেন্টও জমা দিয়েছে। এই জন্যই সাজের মুখে একরাশ তৃপ্তির হাসি। ক্লাস শেষে মেহুলকে নিয়ে গেটের দিকে বের হলো। হালকা রোদ পড়েছে চারপাশে। হঠাৎই করে সাজ আর মেহুল সামনে দাঁড়িয়ে গেল কয়েকজন অপরিচিত লোক। তাদের পরনে সাদা কালো শার্ট প্যান্ট, গম্ভীর চেহারা আর আচরণে কেমন যেন বডিগার্ডদের মতো একটা ভাব। একজন সামনে এসে বলল, আপনার নাম কি এলিশা? সাজ এক মুহূর্তের জন্য থমকে গেল,
চোখ বড় বড় করে মেহুলের দিকে তাকালো, তারপর লোকটার দিকে ফিরে উত্তর দিল, জি। লোকটা ভদ্র ভঙ্গিতে মাথা নেড়ে বলল, আরশান স্যার আমাদেরকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে। সাজে চমকে উঠল। সকালে বা গত রাতে তো কিছুই বলেনি, তাহলে হঠাৎ করে লোক পাঠালো কেন? কিন্তু পরেক্ষণেই তার ঠোঁটে এক চিলতে হাসি ফুটল। হয়তো সারপ্রাইজ দেওয়ার জন্যই বলেনি। মেহুল হেসে কনুই দিয়ে সাজকে খোঁচা মেরে বলল, দেখ, তোর জন্য ভিআইপি গাড়ি পাঠিয়েছে। সাজ হেসে চোখ পাকালো, তবে মনে মনে আনন্দ লুকাতে পারল না। এত আয়োজন নিশ্চয় কোনো বিশেষ কিছুর জন্য। লোকগুলো আবারও বলল, চলুন, গাড়ি রেডি আছে। সাজ হালকা মাথা নেড়ে সম্মতি দিল। মেহুলের দিকে তাকিয়ে বলল, আমি যাই তাহলে, পরে ফোনে কথা হবে। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাস। গেটের বাইরে দাঁড়িয়ে থাকা বড় কালো ঝকঝকে গাড়িটার দিকে এগোলো সাজ। গাড়ির কাঁচ গাঢ় কালো হওয়ায় ভেতরটা বোঝা যাচ্ছিল না। গাড়ির সামনে আরেকজন দাঁড়িয়ে দরজা খুলে দিল ভদ্রভাবে। সাজ ধীরে ধীরে গাড়িতে ওঠে। গাড়ি ধীরে ধীরে গেট ছেড়ে সামনে এগোতে থাকলো। বিকাল গড়িয়ে রাত নেমেছে। ঘড়ির কাঁটা তখন রাত 10টা ছুঁই ছুঁই। রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোয় আশেপাশের রাস্তাগুলো ফাঁকা লাগছে। চারপাশে অন্ধকার নেমে এসেছে, কিন্তু সাজের খোঁজ নেই। একটু আগে সফি ফোন দিয়েছে জায়রানের কাছে। সাজ এখনো বাড়ি ফেরেনি। জায়রান একটু আগে মেহুলকেও ফোন দিয়েছে। তড়িঘড়ি করে সে আরশানকে ফোন করলো। ফোন ধরতেই জায়রান তড়িঘড়ি করে বলল, সাজ কি তোর কাছে? আরশান অবাক গলায় বলল, না, কেন? আন্টি ফোন দিয়েছে, সাজ এখনো বাড়িতে যায়নি, ফোনও বন্ধ দেখাচ্ছে। আরশানের চোখ ভুরু কুঁচকে গেল। আজকে তো সাজ আমার কাছে আসেনি, কিন্তু একটু আগে মেহুল যে বলল তুই নাকি গাড়ি পাঠিয়েছিলি ভার্সিটিতে ওকে আনতে। কি বলছিস? আশ্চর্য, আমি গাড়ি পাঠাবো কেন? আমি তো কাউকে পাঠাইনি। জায়রান কপালে হাত বুলিয়ে থমকে গিয়ে বলল, তাহলে গেল কোথায়? তুই যদি গাড়ি না পাঠাস তাহলে সাজ কার গাড়িতে উঠলো? আরশান মাথার চিন্তার ঝড় বইছে। একটার পর একটা প্রশ্ন তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সাজ কার গাড়িতে উঠলো? কোথায় যেতে পারে? নাকি কেউ ইচ্ছে করে তাকে নিয়ে চলে গেল? চোখের সামনে ভেসে উঠছে সাজের হাসি মাখা মুখ। চিন্তা করতে গিয়েই বুকটা কেঁপে উঠল। যদি কোনো বিপদ ঘটে তাহলে। আর দেরি করলো না। গাড়ির চাবি তুলে নিয়ে বেরিয়ে পড়ল। রাতের নিস্তব্ধ রাস্তায় তার গাড়ির ইঞ্জিনের শব্দ আর কর্কশ লাগছিল। স্টিয়ারিং আঁকড়ে ধরে ভেতরে যে অস্থিরতা জমে উঠেছে ঢেউয়ের মতো।